পুজোর আড্ডা। পুজো মানেই আমাদের বাঙালিদের কাছে, আপামর জনতার কাছে যেন একটা প্রাণের সঞ্জীবনী সুধা। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য, যে দুর্গাপুজো কবে আসবে। এক একজনের কাছে দুর্গাপুজো এক এক রকম। আমরা প্রথম থেকেই, ছোট থেকে যেটা শিখে এসেছি, উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। তো সেই উৎসবের মধ্যে একটা মহোৎসব হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজো আমরা কে কিরম ভাবে কাটাই, দুর্গাপুজো আমাদের কাছে কিভাবে ধরা দেয়, দুর্গাপুজোটাকে নিয়ে আমরা কতটা আবেগান্বিত হয়ে পড়ি এবং এটাকে কতটা উদযাপন করি, সেই সব গল্পই আমরা আজকে শুনবো। আজকে মহাশ্বেতার সাথে আছে জাহ্নবী। জাহ্নবী একদম এই প্রজন্মের একটা মেয়ে। আমরা দুর্গাপুজো কোন প্রজন্ম কিভাবে কাটিয়েছিল সবারটা শুনতে ভীষণ আগ্রহী, কারণ আমরা এখন সুপারফাস্ট যুগের দিকে এগোচ্ছি। জাহ্নবী একদম এই সবে, মানে সবে মাত্র ওর হয়তো জীবনের চলাটা শুরু হয়েছে। আমি সেগুলো জাহ্নবীর মুখ থেকেই শুনবো। আপনার সাথে আলাপ করিয়ে দিয়ে আজকে মহাশ্বেতার সঙ্গে আছে জাহ্নবী। জাহ্নবী, তোর পুরো নাম? জাহ্নবী ঘোষ। জাহ্নবী ঘোষ। তো জাহ্নবী, তুই আমাকে বল একটু যে দুর্গাপুজোয় তুই কি করিস? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পরপর যেমন পুজো কাটাই, মার সঙ্গে বাবার সঙ্গে বেরোই। অষ্টমীর বাইরে কোথাও যাস দুর্গাপুজোয়? না কলকাতা, মানে জাহ্নবী থাকে কিন্তু একটা অফবিট জায়গা, আমি জানি, আপনারাও শুনুন ওর মুখ থেকে। থাকিস কোথায়? নদিয়া। আমরা বলি যে আমাদের বিশাল একটা ক্রাউড বাইরে থেকে আসছে, যে যখনই আমরা অতিরিক্ত ভিড়ের মধ্যে নিজেরা না। জাহ্নবীর বাড়ি কোথায় যেন তোর বাড়িটা? হাঁসখালি, কৃষ্ণনগর, নদিয়া। কৃষ্ণনগর, নদিয়া। দেখুন, আমরা যেরকম বলি যে ভীষণ ক্রাউড হয় যখন, যে মানুষের যেন ভিড়, বাইরে থেকে ভিড়টা হয়েছে, মানে কলকাতার মানুষজনের বাইরের যারা, তারাও ঠাকুর দেখতে এসছে। সুতরাং কলকাতায় আমরাও কিন্তু বাইরে ঠাকুর দেখতে যাই। আজকে কৃষ্ণনগর, নদিয়া এগুলোতে জগদ্ধাত্রী পুজো, কালী পুজো যে পরিমাণে হয়, সেখানে কিন্তু কলকাতার মানুষজন গিয়ে ভিড় করে, কিন্তু তখন কিন্তু বলে না যে কলকাতার মানুষজন এসছে বলে ভিড় হয়েছে। তো জানবি, তোদের এই বল যে স্কুলে স্কুলে কোন ক্লাসে পড়িস তুই? 5। 5, মানে ইটস আ মাইলস্টোন টু মানে টেক আ সিঙ্গেল অর মাল্টিপল ডিসিশনস টু এনি কাইন্ড অফ পিউপিল অফ, কি বলবো এটাকে, যে যে কোনো ধরনের মানুষের কাছে একটা ডিসিশন নেওয়ার জায়গা হচ্ছে 1, 5, 10। তো ওটাকে আমরা মাইলস্টোন ক্রস করা বলি। জীবনে এখনো অব্দি যেখানে এসে দাঁড়িয়ে রয়েছিস, সেখানে কিছু তোর ফেভারিট কোয়েশ্চেন করি। ভালো, মানে ফেভারিট সাবজেক্ট কি? সায়েন্স। সায়েন্স বলতে সায়েন্সের মধ্যে তো ফিজিক্যাল সায়েন্স আছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স। ভাগ এখনো হয়নি, যেহেতু ম্যাথটা ভালোবাসিস। হ্যাঁ। মেয়ে অঙ্কে খুব পাকা আর কি। তো তারপর ঠাকুর দেখতে আসিস কলকাতায়? খুব কম। কেন কলকাতায় আসিস না কেন, মানে কম কেন কলকাতায়? কি হয় মানে, কলকাতায় ঠাকুর দেখতে আসাটা তো একটা ক্রেজ, এটা একটা ট্রেন্ডিং। তো আজকালকার দিনের মেয়ে হয়ে ট্রেন্ডের বাইরে হাঁটছিস, কলকাতায় ঠাকুর দেখতে আসতে কি অসুবিধা হয়? আসলে আমাদের বাড়িতে একটা আদি বাড়ি, তাই পুজো হয়, দ্যাটস ওয়াই কলকাতাটা আসা খুবই কম হয়। আচ্ছা, যে জিনিসগুলো আমরা পাই জেলায়, যেগুলো কলকাতায় হারিয়ে গেছে প্রায়, যে দু একটা রয়েছে, সেখানে সাধারণ মানুষ খুব একটা পৌঁছতে পারে না। সাবেকি বাড়ির পুজো, যেমন সামান্য রায়চৌধুরী বাড়ির পুজো হয়, যেমন শোভাবাজার রাজবাড়িতে পুজো হয়, এগুলোতে মানুষজন ঠাকুর দেখতে যায় সেইভাবে। কিন্তু এই সাবেকি বাড়ির পুজোগুলো কিন্তু রয়ে গেছে জেলায় জেলায়। তো ওর বাড়িতে পুজো হয়, যে কারণে ও ঠাকুর দেখতে আসতে পারে না। বাড়ির পুজো কিভাবে এনজয় করিস? আমার অনেক রিলেটিভস আসে, এবং আমার যারা যারা আমার বন্ধু বান্ধব অনেকজনই আসে আমার বাড়িতে, মানে সবাই মিলে বিশাল একটা হই হুল্লোড় হয়। বলি দুর্গাপুজোর আরেক নাম মিলন উৎসব। তো সেই উৎসবেই মেতে ওঠে ওরা। দুর্গাপুজোর শপিং কবে থেকে শুরু হয়? শুরু হয়ে গেছে শপিং? আপাতত না। দুর্গাপুজো তো করা নাড়লো বলে বোধহয়। হ্যাঁ। তো এখনো অব্দি শপিং করিসনি কেন? মানে পুজোর শপিং তুই কাকে কাকে নিয়ে করিস? বাবা এবং মাই।
বাবা মাকে নিয়ে পুজোর শপিং। পরিবার কি যৌথ পরিবার, মানে কাকা জ্যাঠারা সব একসাথে থাকা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। সবাই একসাথে, তাহলে তো একটা হেলদি ফ্যামিলি, এবং সেখানে তাদের প্রতি রেসপন্সিবিলিটিও প্রচুর এবং তার সাথে সাথে ভালোবাসাও প্রচুর। দায়িত্ব নিলে দায়িত্বের সাথে আমি যেটা দেখি ভালোবাসাটা ফ্রিতে পাওয়া যায়, কিন্তু দায়িত্বটাই কেউ নিতে চায় না। যাই হোক, আজকে পুজোর আড্ডায় আর এসব মন খারাপ করা কথা নয়। কাকা জ্যাঠারা যারা থাকেন তারা বল তোদের সাথে কিভাবে জামা কাপড় দেওয়া নেওয়া, সারা পুজো একসাথে খাওয়া দাওয়া, এটা কি এরম ভাবেই কাটে? হ্যাঁ, জাস্ট আমরা শপিংও একসাথেই করতে যাই বলতে গেলে। শপিংও একসাথে করতে যায়, ভীষণ ভালো, মানে একটা অন্যরকম স্বাদ আর কি, যে সবাইকে একসাথে নিয়ে পুজো কাটানো, এটা একটা আলাদাই অনুভূতি। এই অনুভূতিটা একটু আমার সাথে শেয়ার কর। এট দ্য ফার্স্ট অনলি বলবো যে জয়েন্ট ফ্যামিলি মানে একটা বিশাল আনন্দ। আচ্ছা, হ্যাঁ, এটা আমিও সহমত। জয়েন্ট ফ্যামিলি মানে একটা বিশাল আনন্দ। তারপর এই যে পুজোর সময় এই যে শপিং করতে যায় বা সবাই সবাই মিলে একসঙ্গে এই যে ঠাকুর দেখতে যায়, প্রচন্ড আনন্দ হয়, প্রচন্ড। এবং আমি কোনোদিনও চাইবো না যে আমি এটা থেকে দূর হয়ে যাই। না, তা কেন হবে? হ্যাঁ, একমাত্র পড়াশোনা করে যদি বিদেশ টিদেশ চলে যাস তখন আমরা মিস করব। আচ্ছা, আমি একটু কাটছি, হ্যাঁ, এই জায়গাটা। হ্যাঁ, কিরম ভাবে পুজোটাকে, এই যে সবাই মিলে জয়েন্ট ফ্যামিলির একটা আলাদা মজা, সবাই একসাথে শপিং করতে যাওয়া থেকে একসাথে খাওয়া দাওয়া অবধি, সেটা তো শুনলাম এবং তোর সাথে আমি সহমত হলাম, জয়েন্ট ফ্যামিলির একটা বিশাল মজা হয়। কিন্তু তার সাথে একটু বকুনিটাও বেশি খাওয়া হয়, আর একটু রেস্ট্রিকশনসও বেশি থাকে। সেটা কি তুই আমার সাথে সহমত? না, বলতে গেলে আমি বাড়ির একমাত্র মেয়ে, তাই আমি কোনো সময় বকাটা খাই না। খুব ভালো, মানে কি প্যাম্পারিং চাইল্ড, যে বাড়ির একমাত্র মেয়ে, কত আদর। আর বাড়িতে দুর্গাপুজো মানেই ধরিত্রীতে উমার আগমন, মানে মেয়ে আসছে আমাদের বাড়িতে। সেই সময় মেয়েদের একটা স্পেশাল আদর, স্পেশাল ফিলিংস, এগুলো যেন আমরা সব মেয়েরা উপভোগ করতে পারি, সেইটা একমাত্র কাম্য এই আজকের দিনে দাঁড়িয়ে। তো অসুর নিধন একবার হয়নি, এটা প্রতি বছর হয়, যুগে যুগে হয়, এবং সেগুলোর নমুনা আমরা দেখতে পেয়ে থাকি। কিন্তু আমরা চাইবো যে যাতে অসুরের সংখ্যা দিনে দিনে কমতে থাকে, আমাদের পরবর্তী প্রজন্ম অনেক সেফ অ্যান্ড সিকিওর হয়ে বেড়ে উঠতে পারে, বেড়ে ওঠার সুযোগ পায়। সেই সবগুলোর মধ্যে দিয়েই আমরা আমাদের পুজোটাকে উদযাপন করব। তা জাহ্নবীর আরো অনেক গুণ আছে। ও পড়াশোনার সাথে সাথে আর কি কি করিস, শখ বল। শখ বলতে গেলে গান, এবং আচ্ছা, আমার প্রফেশনও গান। আচ্ছা, প্রফেশনাল গান, মানে তুই প্রফেশনালি গান কোথায় করেছিস? গান বলতে গেলে আমি শিখি কৃষ্ণগড়ে। আচ্ছা, আর বাকি বিভিন্ন চ্যানেলে করেছি। দু একটা নাম বল। সৃষ্টি টিভি, তারা টিভি। কোনোদিন এই যে রিয়েলিটি শো গুলো হয়, চান্স কোনোদিন অডিশন দিয়েছিস ওখানে? ওইসব রিয়েলিটি শো গুলো জি বাংলায় হয় না, যেগুলো গানের সাথে রিয়েলিটি শো, কোনোদিন দিয়েছিস অডিশন ওখানে? একবার দুবার। সময় এখনো ওর ওর সামনে প্রচুর সময়, প্রচুর বড় লম্বা রাস্তা, ও সবে জীবন শুরু করেছে, কিন্তু সংস্কৃতিটাকে ধরে রাখতে পেরেছে। পড়াশোনাটা তো এখন একটা ইঁদুর দৌড়ে পরিণত হয়েছে, সবাইকে ক্লাসে 40 জন স্টুডেন্ট থাকলে 40 জনকেই ফার্স্ট হতে হবে। 40 জন বাবা মায়েরই দাবি আমার ছেলে মেয়ে ফার্স্ট হবে। পড়াশোনা কতটা শিখলো সেটা বড় কথা নয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে পড়াশোনাটা ছাড়া সংস্কৃতিতে আর কে কিভাবে যুক্ত আছে সেটা যেন আমার দেখতে প্রচন্ড ভালোবাসি, মানে আমার খুব ওই খিদেটা আমার আছে। তো যখন শুনলাম জাহ্নবী গান গায়, তখন এই খিদে থেকে লোভটা সামলানো যাবে না। আমি ওকে বলবো, মানে রিকোয়েস্টই করবো যে পুজোর একটা গান যদি আমাদের শোনাস, অসুবিধা হবে? না না, তোর তো শখ, অবশ্যই। শখ তো গান শখ। আমি পুজোর একটা গান শুনতে চাইলাম, তোর যেটা ভালো লাগবে, তুই যেটাতে সাবলীল মনে হবে তুই সেটাই গা। আচ্ছা। ঢাক বাজা, কাসর বাজা, উলু দেয়ার শাক বাজা, বছর পরে আবার এলো মাঝে। উজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানে ছন্দ নিয়ে, শারদিয়ার খুশিতে মন নাচে।
এলো 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 মা দুর্গা মা, এলো 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 মা দুর্গা মা, বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়। থ্যাংক ইউ। বাহ, বলো দুর্গা মায় কি জয়, ভীষণ মন ভরে গেল। এবং আমরা চাইবো যে ও যেটা পেশা, যেটা ওর নেশা, ও সেটা নিয়ে এগিয়ে যাক এবং ভবিষ্যতে আরো বড় বড় প্ল্যাটফর্মে ওকে আমরা দেখতে পাই, আপনারাও দেখতে পান। আপনারা ক্যামেরার ওপার থেকে যারা দেখছেন তাদের অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ ওর ওপর পড়ুক, যাতে ও ওর নিজের ভবিষ্যৎটাকে নিজের মনের মতো করে গড়ে তুলতে পারে। এরপর আমি একদম শেষে এসে একটু দুর্গাপুজোর খাওয়া দাওয়ার দিকে যাব। দুর্গাপূজায় খাওয়া দাওয়া, সারা বছরের খাওয়া দাওয়ার সাথে দুর্গাপুজোর খাওয়া দাওয়ার মিল বা অমিল কোথায় হয়? মেনলি বাড়িতেই তো বেশিরভাগ নর্মালি খাওয়া হয়, কিন্তু দুর্গাপুজোটা আমাদের বাইরে প্রায় খাওয়া দাওয়া হয়। বাড়ির পুজোয় বাইরের খাওয়া দাওয়া কি করে অ্যালাউ করে, মানে বকাবকি করে না? না, মেনলি ওরম ভাবে আমরা যেহেতু খাই না, বাড়িতে রান্না হয়, কিন্তু আমরা যারা যারা বাচ্চারা থাকি তারা বেশিরভাগ বাইরেই খাই। বাচ্চা হওয়ার অ্যাডভান্টেজটা কিন্তু ও এখানে নিয়ে নিল। না, এটা কিন্তু আমাদের পুজোর সবকিছুর সাথে, শপিং, ঘোরা, বেড়ানো, ঠাকুর দেখা, সবকিছুর মধ্যে কিন্তু একটা পার্ট হচ্ছে খাওয়া দাওয়া। তো পুজোর খাওয়াটা একটা কি খেতে সব থেকে বেশি ভালোবাসিস? চিকেন। চিকেন খেতে ভালোবাসুক। চিকেনটা খা, কি চিকেনটা ওকেও যাতে কেউ না করে আর ও যাতে কাউকে না করে। না না, বাচ্চাদের মধ্যে চিকেন খাওয়ার প্রবণতাটা ভীষণ বেশি। তো সুন্দর জীবন ওদের, এগিয়ে চলুক খাওয়া দাওয়া। আমি জাস্ট একটা হয় আড্ডা মানে আড্ডায় যেহেতু বসেছি সেই জন্য একদম আড্ডা মুডে আছি। তো আর ও একদম একটা একদম মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওর সাথে একটু হাসি গল্প মজা করতে গিয়ে আমি হয়তো এমন কিছু বলে ফেলছি যেটা আপনাদের ক্ষেত্রে মনে হবে যে কাটলাম। বলো কি কাটলাম, মানে হচ্ছে ও ফ্রেন্ডলি এদিকে। পুজোর সময় একদিন এই যে বাইরে থেকে খাবার টাবার বলছিস খাওয়া হয়নি, এসে বাইরে খেতে যাস, মানে রেস্টুরেন্টে খেতে যাস? হ্যাঁ, মেনলি খাওয়া দাওয়াটা হয় নবমী এবং দশমী। নবমী দশমী দুদিন ছাড় পাওয়া যায় বাড়ি থেকে বাইরে খাওয়া খেতে যাওয়ার জন্য। তো কিরকম ভিড়, কিরকম খাবার দাবারের, মানে সেখানে কোনটা গিয়ে মানে সবাই বন্ধু বান্ধবরা সবাই কন্ট্রোভার্সি হয় না? কেউ বলবে চিকেন ভালো খাই, কেউ বলবে আমি মাটন ভালো খাই, কেউ বলবে, আমার তো ভাই বোনদের সাথে বসলেই এই নিয়ে ঝগড়া হয়। না, মেনলি আমার বন্ধু বান্ধবদের এবং আমার রিলেটিভস বা ভাই বোন সবার চয়েসই প্রায় এক। এটা একটা ভালো দিক যে মোটামুটি সবাই চিকেন খেতে ভালোবাসে। চিকেন খেতে ভালোবাসাটা একটা ভালো দিক। কিন্তু ঘটনাটা হচ্ছে যে পুজোর সময় সারা বছরের মতো এটা কিন্তু টেস্টটা কিন্তু পাওয়া যায় না। কোয়ালিটিটা ভালো অতটা পাওয়া যায় না, কিন্তু যেহেতু পুজো তাই খাওয়া দাওয়াটা একটু থাকেই। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু থাকে, কিন্তু খাওয়া দাওয়াটা সেই মতো করে পুজো বলেই একটু সাবধানে এবং একটু রেপুটেড জায়গা দেখে খাওয়া দাওয়াটা করা, যাতে কিনা হ্যাঁ। শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে। কারণ পুজোর পরে কিন্তু অনেক, এই আমরা বলি না আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তো 13 পার্বণের একদম অন্যতম প্রথম পার্বণটাই তো দুর্গাপুজো। তো তাহলে আর 12টা পার্বণ সামলাতে গেলে তাহলে নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে, এবং নিজের শরীরটা ঠিক রাখতে গেলে খাওয়া দাওয়াটা ঠিক করাটা মাস্ট। এবং ওদের সময়ে তো আমরা, মনে হয় যে আমার মনে আছে আমার ক্লাস 5 যখন, আমি পুজোর সময় একমাত্র ফুচকা খাওয়ার ছাড় পেতাম সারা বছরে। আর তারপরে আগে পরে বললে ফুচকা দিত ওটা আর কি কিনে। তো এইরকম কিছু আছে? না, ফুচকা যদি বলো তাহলে ফুচকাটা মেনলি আমি কোনোদিনও পছন্দ করতাম না। এখনো করিস না? না। ফুচকা পছন্দের খাবারের লিস্টের মধ্যে নেই। আর কি আছে? আইসক্রিম আছে? না, কোনো মতেই খাই না, যেই তো গান করি তাই গলা বসে যায়।
আচ্ছা, এই যে তুই বলছিস তুই প্রফেশনালি গান গাস, তো পুজোর এইগুলোতে মানে পুজোর ফাংশন যেগুলো হয় আর কি, সেখানে তোর বাড়ির সামনে বা আহ, আশেপাশের এরিয়াতে গানের জন্য রিকোয়েস্ট করা হয় তোকে? হ্যাঁ, হয়। মানে গান গাস পুজোর অনুষ্ঠানগুলোতে? হ্যাঁ, মানে আমাদের ধরো কোনো লজে বা কোনো চারিপাশে পাড়ায় যেখানে খুশি হয়তো কোনো আমাকে বললো, সেখানে আমি যাই। আচ্ছা, এটা কি তুই মানে কার সাথে যাস? আজকে কার সাথে এসছিস? বাবা এবং মা। ও, বাবা এবং মা দুজনে মিলে এই ফ্যামিলি সাপোর্টটা না ভীষণ দরকার হয়। আমি যখন দেখি আমার সামনে, আমি একটা আপনাদের আজকে একটা এক্সাম্পল দিই, আড্ডায় বসেছি যখন এই মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম ওই দিকটাতে আমি প্রোগ্রাম করতে গেছিলাম। আমার একটা ছেলের সাথে দেখা হয়েছিল যে পুলিশ কাকু বলে পরিচিত। ছেলেটা সবেমাত্র চাকরি পেয়েছে, এই 26-27 বছর বয়স হবে, ইয়াং ছেলে, কিন্তু ও গোটা এরিয়াতে পুলিশ কাকু বলে পরিচিত। কারণ বস্তির যে 10-12-15টা ছেলে আছে, তাদের পড়াশোনার পুরো দায়িত্বটা হচ্ছে ছেলেটির। এবং ছেলেটির সাথে এত ভালো লাগলো আলাপ হয়ে। তো এই যে পুজোর সময় তাদের জামা কাপড় দেওয়া, তাদের নিয়ে অনুষ্ঠান করা, সবকিছুর মধ্যে আমি চেষ্টা করব আমাদের চ্যানেলেও ওকে একবার নিয়ে আসার, আপনারা শুনতে পারবেন তাহলে ওর কথা। তো এই যখন ওকে নিয়ে স্টেজে ভীষণ রকম হাততালি পড়ে, রিসেন্টলি ও বিয়েও করেছে, তো তার সহধর্মিণীকে নিয়েও যখন স্টেজে ওঠে, স্টেজ হাততালিতে ফেটে পড়ে। কিন্তু তারপরে যদি আমি কোনো জায়গায় বলার সুযোগ পাই, তখন আমি বলি যে আমি ওইরকম একটা ছেলে, তো মানে আমার ছেলে পুলিশ কাকু তৈরি হবে তখনই যখন আমি ওরকম একটা বাবা মা পাবো। আমার একটা মানে ওর মতো, ওর বাবা মায়ের মতো বাবা মা দরকার, যাতে জাহ্নবী বড় হয়ে জাহ্নবী হতে পারে। তার জন্য জাহ্নবীর কোয়ালিটির যেমন থাকতে হবে, জাহ্নবীর বাবা মাকেও মানে হ্যাটস অফ টু দেম। আমি আমার প্রণাম জানাস কাকু কাকিমাকে নিয়ে আসার জন্য। এইটা কিন্তু সব জায়গায় হয় না। বাড়ির মেয়ে বাইরে গান গাইতে যাবে, এবং যেখানে ও জয়েন্ট ফ্যামিলিতে বিলং করে, তো এই অনেকগুলো বাধা পেরিয়ে ও একটা সুন্দর জীবনযাপন করছে। ওর জন্য আমাদের তরফ থেকেও অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইলো। তো গল্প করতে করতে যে জায়গাটাতে আমরা থেমেছিলাম, তো বাবা মান যে নিয়ে যায় এইখানটাতে, তুই কোনো একদম পরিষ্কারই তোকে আমি একদম খোলা মনেই জিজ্ঞেস করছি যে তারা তোদের কিছু রেমুনারেশন দেয় নাকি তোকে এমনি তুই শখে গান গাইতে ভালোবাসিস বলে যাস? কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় হয়তো সেই পেইড মানে টাকার বিষয়টা হয়তো আসে না, কিন্তু কোনো কোনো জায়গায় আসে। আচ্ছা, মানে যেখানে যেখানে মনে হয় নেবার সেখানে সেখানে নিস, যেগুলো খুব চেনা হ্যাঁ, জায়গা হ্যাঁ, হ্যাঁ, যেখানে বলা যায় না সেখানে নিস না। হ্যাঁ। তো কিছু আহ, এই এই যে ব্যালেন্সিংটাও রয়েছে, এখানেও একটা খুব ভালো দিক, যেটা যে সব সময় সব জায়গায় গিয়ে যদি আমি পয়সা পেতাম তাহলে শুধু গানটার দিকেই থাকতাম, পড়াশোনাটা কতটা হতো আমি জানতাম না, কারণ গানটা পড়াশোনাটা গাইলে। মেনলি বলতে গেলে একদমই ভালো লাগে না। এই তো পড়াশোনাটা ভালো লাগে না, কিন্তু পড়াশোনাটা না হলে তো বাবু আর কিছু অন্যগুলো এগোবে না। হ্যাঁ, ওটার জন্যই করা জাস্ট। ওটার জন্যই করা, জাস্ট ওটাকে করতে হবে। মানে জীবনে ওটাই হচ্ছে মূল মন্ত্র, তুমি ওটা করে বাদ বাকি সবকিছু করো। তো সুতরাং তোমাকে অনুষ্ঠানে বসিয়ে মানে অনুষ্ঠানে এসে তুমি যে আমাদের সাথে বসেছো, আড্ডা দিচ্ছ, এখানে তোমাকে কেউ A+B² ফর্মুলা জিজ্ঞেস করবে না। এখানে আমি একটা গানই, একটার পর আমি আরেকটা গানই শুনতে চাইবো, কিন্তু ওটা তোমার জেনে রাখাটা দরকার তোমার ভবিষ্যতের জন্য। এখন যদি মানে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আমরা যাতে কেউ কাউকে মিসইউজ না করি, একদম পরিষ্কার এই ভাষাতেই বলতে হচ্ছে। কারণ দেখুন, দুর্গাপুজো হচ্ছে একটা আমাদের সর্বশ্রেষ্ঠ দুর্গা উৎসব, যেটা সেখানেও কত মানুষের রুজি রুটি এই পুজোটাকে নিয়ে জড়িয়ে রয়েছে। আমরা কিন্তু সেটা ভাবি না। এই কিছু কিছু ঘটনা আমাদের মনকে খুব নাড়া দেয়। যেরকম আগের বছর, আমি নাম বলছি না, আগের বছর একজন সামান্য ফুচকাওয়ালার স্টলকে লাথি মেরে ফেলে দিয়েছিল একটা রিনাউন্ড পুজো কলকাতার।
যেটা মানে গত বছর পুজোটা আমরা এমনি একটু অন্যরকম ভাবে কাটিয়েছি। আমরা কেন, গোটা পৃথিবী কাটিয়েছে। এটা তো আর তখন দেশের মধ্যে নয় বা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গোটা পৃথিবীর মধ্যে এটা ছড়িয়ে পড়েছিল। তো সবাই একটুখানি অন্যরকম ভাবে, তার মধ্যে একজন ফুচকা আলা, ভাবুন সে একটা গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে এসছে, তাকে উঠে যেতে বলা যদি বলতো আর কি, সেটাও যে সে উঠে যেতে বলা হয়েছে সে উঠে যায়নি, তাকে অন্য কোনো জায়গায় সরে যেতে বলা হতো। লাথি মেরে তার গাড়ি ভেঙে দিয়ে ফেলে দিয়ে তাকে মারধর করে বের করে দেওয়াটা কোন ধরনের সংস্কৃতি জানি না। এই জন্য পড়াশোনাটার সাথে সাথে সবাই বলি আমরা যে সবকিছুর সাথে পড়াশোনাটা, মানে পড়াশোনার সাথে সবকিছুটা থাকুক, কিন্তু সবকিছুটা যদি ম্যান্ডেটারি হয়ে যায়, এই যে ব্যালেন্সিংটা আমি এক্ষুনি বলছিলাম, ও যদি সব জায়গায় টাকাটা পেত তাহলে কিন্তু পড়াশোনাটার দিকে ওর সেই মনটা বা সেই ন্যাকটা থাকতো না। এটা থাকতে হবে, এটা বুঝতে হবে এই এই প্রজন্মটাকে, যে পড়াশোনাটা করলে তবেই আমার সবটা থাকবে। এবং এই বোঝানোর দায়িত্বটা শুধু একমাত্র বাবা মার নয়, শুধু একমাত্র স্কুলের নয়, ও সারা বছর যাদের সাথে ওঠা বসা করছে, আমাদের কাছে আজকে এসছে, আমরা একটা দিন ওকে পেলাম একটা সময়, আমরাও যারা ওর আশেপাশে থাকবো এটা কিন্তু আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। কারণ ও কিন্তু সেই বয়সটাতে এখনো পৌঁছয়নি যে কোনটা ভালো কোনটা খারাপ ও জানতে পারবে। কিন্তু সবকিছু মিলিয়ে আমাদের কাছে জাহ্নবী একদম রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এরকম একটা মেয়ে। আমি তো আমার কথা বলে এত প্রচন্ড ভালো লাগলো। তোর কিরম লাগলো বল, তোর কিরম লাগছে রাদার? প্রচন্ড ভালো লাগলো এবং প্রচন্ড ভালো লাগছে। ভালো লাগলো এবং লাগছে, মানে এটা চলছে ভালো লাগাটা। তো যখন প্রথম শুনলি যে এরকম একটা আমাকে টিভি চ্যানেলে ইন্টারভিউতে ডেকেছে, কি মনে হয়েছিল? একটু ভয় লেগেছিল, তারপর মানলাম ঠিক আছে। ঠিক আছে, এটা কি মানে ভাবলাম ঠিক আছে ভয়টা বেশিরভাগ আমি কোনো জায়গায় গিয়ে অতটা পাওয়া পছন্দ করি না এবং পাইও না, আচ্ছা, কারণ ভয় পেলে আমি নার্ভাস ফিল করি। সাহসী মেয়ে। আর আর পড়াশোনার সাথে গান ছাড়া আর কি শখ, মানে হবিস কি? হবিস গানটাই। গানটাই, মানে যেটা মানে গানটা ছাড়া আর কিছু না, ভাল লাগে না? না আঁকা, নাচ? মেনলি আমার স্কুলেও আমি গানের জন্যই মানে পরিচিতি আছে। গানটাকে ও এতটাই ভেতর থেকে নিয়েছে, এতটাই ভালোবাসে যে এরপরে আর ওর আর কিছু দরকার পড়ে না। তো বন্ধু বান্ধবরা গান শুনতে, বন্ধুদের আড্ডা হয়? হ্যাঁ, বাড়ির পুজোয় কটা গান গাস? তখন বাড়ির পুজোয় তো বাড়ির লোকেদের আড্ডা, মানে যাদেরকে সারা বছর পাস না সেরকম মানুষজনেরাও তো পুজোর সময়, দুর্গাপুজোয় নিশ্চয়ই আসে বাড়িতে। তো তারা জাহ্নবীকে গানের জন্য কতটা চেনে বা কতটা প্যাম্পার করে? ভীষণ ভীষণ সাপোর্টিভ। সবাই খুব সাপোর্টিভ তো অবভিয়াসলি, কিন্তু আমি বলছি গানটা, তাদের আবদারটা কতটা থাকে তোর কাছে গানের মতো, গানের জন্য? প্রচন্ড, মানে সারাদিন আমার গানই চলতে থাকে বাড়িতে। কারণ আমি আবার একটা আবদার করবো গান শোনানোর জন্য, ওই জন্য হ্যাঁ। জেনে নিলাম যে সবাই মিলে কতটা তোকে আবদার, তুই কতটা আবদারকে প্রশ্রয় দিস গানের জন্য। কারণ গান সত্যি, পড়াশোনা তো ঠিক আছে, মানে সেটার জন্য তো একটা আলাদা পরিবেশ, ওটা আলাদা চ্যাপ্টার, ওটা সবেও ক্লাস 5, সুতরাং আরো অনেকটা জীবন ওকে পেরোতে হবে, তবেও একটা সুস্থ সামাজিক চিন্তা ভাবনার মধ্যে বুঝতে পারবে যে এটা আমার মধ্যে আমার একটা সুস্থ সামাজিক চিন্তা ভাবনা রয়েছে। সেটার জন্য এখন অনেকটা পথ ওকে পেরোতে হবে। কিন্তু যেটা ওর মধ্যে রয়ে গেছে ভীষণ রকম ভাবে, গান, যে গানটার জন্য ও পরিচিত, এবং এই পরিচিতিটা ও খুব ভালোভাবে এনজয় করে, যে এটার জন্য আমাকে মানুষজন ডাকে, পরিচয়, গানের জন্য আমাকে চেনে। তো আর একটা গান তাহলে জাহ্নবীর কাছ থেকে শোনা যাক। জাহ্নবী, এবার আমাদের কি গান শোনাচ্ছিস? আজ তবে এইটুকু থাক। আজ তবে এইটুকুই থাক, মানে এটা দিয়ে বলে দিল যে আজ কি আর কিন্তু আন্টি গানের করবে না আবদার, থাক তাহলে। মানে আবদার করতে পারো।
না, তুই কর, তুই তো তোর তুই যেটাতে সাবলীল আজ তবে এইটুকু থাক, কারণ আমরাও তো এরপর আস্তে আস্তে এগোচ্ছি শেষের দিকে, তো থাকবে এইটুকুই থাকবে আজ তাহলে। এবং যারা জাহ্নবীর সাথে, আমি বলে দিই, জাহ্নবীর সাথে আমাদের চ্যানেলের যখন অনুষ্ঠান আপনারা দেখবেন, তখন জাহ্নবীর ফোন নাম্বার টেলিকাস্টে দেওয়া থাকবে। যদি কেউ জাহ্নবীর সাথে কন্ট্যাক্ট করতে চান, কন্ট্যাক্ট করতে পারেন। জাহ্নবী প্রফেশনালি গান গায়, সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইলো। আর আপনারা যদি চাইল্ড আর্টিস্ট হিসেবে ওর সাথে যোগাযোগ করতে চান, আমাদের প্রোগ্রাম শেষে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলি পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ও নিজেই ওর গানের মধ্যে দিয়ে উত্তর দিয়ে দিল। মানে আমার একার হাততালিতে, এটা তো আমি এখানে অডিয়েন্স পাবো না, আমার একার হাততালিতে আমি আমার শুভেচ্ছাটা ওকে জানালাম। বাদ বাকি অনেকটা পথ যেতে হবে, সেটা ও নিজেও জানে। তো সুতরাং অসুবিধা কিছু নেই। তুই রান্না বান্না নিয়ে আমাকে একটু বল, যে মায়ের সাথে কতক্ষণ, মানে মায়ের, বাবা না মা, দুজনের মধ্যে কে বেশি প্যাম্পার করে? বাবা। বাবা। বাবা তো বাবার রাজকন্যা, মায়ের কাছে, মায়ের সাথে রান্না বান্না একটু ম্যাগি না, করতে দেয় না? নাকি নিজের ইচ্ছে করে একটু আধটু করি? আসলে মেইনলি বাবা রান্নাঘরে ঢুকতেই দেয় না। কি আর করা যাবে, বাবার একমাত্র কন্যা, বাবা রান্নাঘরে ঢুকতেই দেয় না। বাড়িতে যেগুলো, যে আইটেম গুলো বাড়িতেও বানানো যায়, বাইরেও কিনতে পাওয়া যায়, সেই আইটেম গুলোর মধ্যে কোন বাইরে থেকে যে সেটা বেশি আসে, নাকি মা একাই রান্না বান্না করে? মাই করে, কোনো কোনো সময় বাবাও কি হেল্প করে। তাহলে মা রান্না বান্না মানে শখের যে রান্নাগুলো আমি বলছি, রোজের রান্না না, যেগুলো কিনতেও পাওয়া যায়। ধর আমার চিলি চিকেন খেতে ইচ্ছে হলো, হ্যাঁ, চিলি মাই চিকেন বানায় নয়, আমার অনেক কাকি আছে, ঠাম্মে আছে, সবাই মিলেই বানায়। এই একটা সুবিধা আছে জয়েন্ট ফ্যামিলির, যে কেউ না কেউ মুখের সামনে আমার পছন্দের জিনিসটা নিয়ে এসে দেয়। হ্যাঁ, মা না বানালেও ঠিক কাকি বা ঠাম্মে এসে বানিয়ে দেবেই। মানে এই বাচ্চাদের কাছ থেকে এইগুলো শোনাটা, আজকালকার দিনে দাঁড়িয়ে যেখানে আমরা সবই নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করছি, মানে বাবা মা আর বাচ্চা, মানে একটা কি দুটো ছেলে মেয়ে, এরা ছাড়া আমরা আর মানে কোথাও বাড়ি থেকে বেরোতে গেলে এখন ওল্ড এজ হোমের মতো ক্রেজের চাহিদাটাও প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। সেই বাচ্চাটিকে দিয়ে আসা, মানে এইখানে বলতে কি ইচ্ছে করে জানেন তো, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প ছিল অসন্তোষের কারণ। সেখানে বলেছিল যে আমরা না শুধু হাত নাড়াটাই দেখি, যে লিফটিং এ রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছেন অসন্তোষের কারণ, আমরা বাইরে থেকে লোকজনের দূর থেকে হাত নাড়ছে, আমরা সেটা ভেবে নিই যে আমরাও ওইরকম ভাবেই হাতটা নাড়বো, কিন্তু কেন নাড়বো, কিসের জন্য, কি কথার পরিপ্রেক্ষিতে ওই কথাটা এসছে, সেটা আর আমরা শুনি না। তো এই রবীন্দ্রনাথের অসন্তোষের কারণ, বাবু, এগুলো যেন আমাদের প্রেক্ষাপটটাকে অনেক বেশি তুলে ধরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর কাছে অনেকগুলো অপশনস রয়েছে, কিন্তু যাদের কাছে থাকে না তাদের কাছে মাতৃরূপেণ সংস্থিতা, এটা উচ্চারণের আগে মাকেই দুর্গা বলে মনে হয় না, যে 10 হাতে সামলাচ্ছে। একে ওর গান, পড়াশোনা, সমস্ত জায়গায় ওকে নিয়ে যাওয়া, রান্না বান্না করা। ঠাকুর তো প্যান্ডেলে পরে আসে, সারা বছর ধরে আমরা যাদেরকে দেখে থাকি, যারা আমাদের গোটা সংসারটাকে ধরে রাখে, সেই মায়ের জন্য কেনাকাটা কে করে? মানে বাড়ির মা বলতে গেলে সবাই মিলেই মাকে অনেক জিনিস দেয়। আচ্ছা, তুই মায়ের জন্য কি করিস? প্রত্যেক বছর একটা করে সোনা।
মানে মেয়েকে তৈরি করতে যদি সত্যি যদি মানুষের মতো তৈরি করা যায়, তো মেয়েরা আজকালকার দিনে আর টেনশন নয়, ওটা টেনশন, 10টা ছেলে, নট টেনশন। তো সুতরাং মা প্রত্যেক বছর একটা করে সোনা যদি মেয়ের কাছ থেকে পাওয়া যায়, আমার মনে হয় না আবদারের আর কোনো লোক লাগে বলে। মেয়েরা এইরকম ভাবেই চিরাচরিত কালের ধরে আমাদেরকে ঘিরে থাকুক, আমাদের দুর্গা আমাদের পাশে থাকুক, আমাদের সঙ্গে থাকুক, এবং মাতৃরূপের সংস্থিতা বাড়ির মাকে পুজো করুন, তাহলেই দেখবেন প্যান্ডেলের সব ঠাকুর আপনার পুজো গ্রহণ করেছে। এর থেকে বেশি আর কিছু বলতে লাগে না। আজকের মতো এখানেই আমরা শেষ করবো আমার জাহ্নবীর আড্ডা। আবার দেখা হচ্ছে বলো কলকাতা টিভির পর্দায় অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো দিন। নমস্কার। আজকে পুজোর আড্ডায় বলো কলকাতা টিভির তরফ থেকে একটা ছোট্ট স্মারক ওর ভবিষ্যতের জন্য একটা আমাদের তরফ থেকে শুভ কামনা হিসেবে বলো কলকাতা টিভির তরফ থেকে আমি মহাশ্বেতা তুলে দিচ্ছি।